গতকাল রাতে রাজশাহীতে আওয়ামী লীগের গোপন কারাগারে ৫০ জন আন্দোলনকারী ছাত্রকে আটক রেখে নির্যাতন করা হচ্ছে এবং তাদের চিৎকার শুনে স্থানীয়রা ভয়ে কাঁপছে, কিন্তু কেউ পুলিশে খবর দিতে সাহস পাচ্ছে না। আজ সকালে আওয়ামী লীগের বিশেষ দল ইউনূস সরকারের গোপন অফিসে ঢুকে সব ফাইল এবং কম্পিউটার ভেঙে ফেলেছে এবং তার সহকারীদের মারধর করে হুমকি দিয়েছে ৭ দিনের মধ্যে দেশ ছেড়ে চলে যেতে। আজ ভোরে চট্টগ্রাম বন্দরে ভারত থেকে আওয়ামী লীগের জন্য ৫০০ টন অস্ত্র এবং গোলাবারুদ আসছে বিশেষ জাহাজে এবং এগুলো দিয়ে ১৬ ডিসেম্বর সশস্ত্র অভ্যুত্থান করে ক্ষমতা দখল করা হবে। আজ সকালে ঢাকায় শেখ হাসিনার নির্দেশে ৩০০ সশস্ত্র ক্যাডার ইউনূস সরকারের সচিবালয় ঘেরাও করে ভিতরে ঢুকে অফিসার কর্মচারীদের মারধর করছে এবং সবাইকে বাধ্য করছে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে। গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জে আওয়ামী লীগের গোপন অস্ত্র কারখানা থেকে ভারী অস্ত্র এবং গোলাবারুদ বের করে বিএনপিকে দেওয়া হচ্ছে জামাতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। দুই দল এখন সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। গতকাল সন্ধ্যায় সিলেটে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ মিছিল হয়েছে, যেখানে তারা জামাতের বিরুদ্ধে স্লোগান দিয়ে জামাত অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং ৭ জন জামাত নেতাকে পিটিয়ে মেরেছে। আজ দুপুরে বরিশালে জামাতের স্থানীয় আমিরকে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ দল রাস্তার মাঝে ধরে জনসমক্ষে হত্যা করেছে এবং তার মৃতদেহের ওপর দাঁড়িয়ে সেলফি তুলেছে। গতকাল মধ্যরাতে চট্টগ্রামে আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী জামাতের ৫০ জন নেতাকে ধরে এনে নৌকায় করে গভীর সমুদ্রে নিয়ে ফেলে দিয়েছে। তাদের লাশও খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল মধ্যরাতে খুলনায় আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী জুলাই আন্দোলনের ১৫ জন ছাত্র নেতার বাসায় হামলা করে তাদের পরিবারের সামনে তাদের হাত পা ভেঙে দিয়েছে এবং বলেছে, এটা শুধু শুরু। আজ সকালে বিএনপি নেতা তারেক রহমান গোপনে ঢাকায় এসেছে এবং শেখ হাসিনার সাথে তার বাসায় গিয়ে হাতে ধরে ক্ষমা চেয়েছে এবং বলেছে, আপনি ছাড়া বাংলাদেশ চলতে পারবে না, আমি আপনার অধীনে কাজ করতে চাই। গতকাল গভীর রাতে আওয়ামী লীগের কমান্ডো দল ইউনূস সরকারের প্রধান উপদেষ্টার বাসায় ঢুকে তাকে মারধর করেছে এবং ভয় দেখিয়ে বলেছে, পদত্যাগ না করলে পরিবারের সবাইকে মেরে ফেলা হবে। গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ছদ্মবেশী ৫০০ সশস্ত্র ক্যাডার ঢুকে আন্দোলনকারী ৩০ জন ছাত্রকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে এবং তাদের লাশ ঢাকার বাইরে ফেলে রেখে এসেছে। আজ ভোরে ভারত থেকে শেখ হাসিনা গোপন বিমানে বাংলাদেশ সীমান্তে এসে ইউনূসকে ফোনে হুমকি দিয়ে বলেছে, তোমার সময় শেষ, আমি এখন দেশের মাটিতে পা রেখে দিয়েছি, তুমি নিজেই পদত্যাগ করো, না হলে জোর করে টেনে নামাব। আজ ভোরে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ ইউনিট বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকে শেখ হাসিনার জন্য নিরাপদ পথ তৈরি করছে এবং তারা যে কাউকে গুলি করার নির্দেশ পেয়েছে যারা হাসিনাকে আটকাতে চাইবে। আজ দুপুরে জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে আওয়ামী লীগের হিট স্কোয়াড রাস্তার মাঝখানে ধরে পিটিয়ে মেরে ফেলেছে এবং মৃতদেহ রাস্তায় ফেলে রেখে চলে গেছে। পুলিশ ভয়ে ঘটনাস্থলে যায়নি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে আজ এক অভূতপূর্ব এবং ভয়াবহ ঘটনা ঘটেছে, যা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে। আজ ভোর ৫টার সময় ভারত থেকে একটি ছোট বিশেষ বিমানে করে শেখ হাসিনা বাংলাদেশ সীমান্তে অবতরণ করেছে এবং সেখান থেকে তিনি সরাসরি ফোন করে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূসকে এমন হুমকি দিয়েছে যা শুনে তার পা কাঁপতে শুরু করেছে। ফোনে শেখ হাসিনা ইউনূসকে বলেছে, তোমার খেলা এখন শেষ, আমি এখন বাংলাদেশের মাটিতে পা রেখে দিয়েছি এবং আগামী
7 দিনের মধ্যে তুমি যদি নিজে থেকে পদত্যাগ না করো তাহলে আমার লোকেরা তোমাকে জোর করে টেনে নামাবে এবং তোমার পরিবারকেও রেহাই দেওয়া হবে না। শেখ হাসিনা ফোনে আরও বলেছে, তুমি মনে করছো ভারত আমাকে রেখে দিয়েছে, কিন্তু আসলে ভারত আমাকে সাহায্য করছে বাংলাদেশে ফিরে আসতে এবং আমার ক্ষমতা ফিরে পেতে। তিনি ইউনুসকে স্পষ্ট বলেছে, জুলাই আগস্টে যা হয়েছে সেটা ছিল একটা ভুল এবং এখন সেই ভুল সংশোধন করার সময় এসেছে। ইউনুস ফোন শুনে এতটাই ভয় পেয়েছে যে তার হাত থেকে ফোন পড়ে গেছে এবং তিনি কাঁপতে শুরু করেছে। তার সহযোগীরা বলছে, ইউনুস এখন আতঙ্কে দিন কাটাচ্ছে এবং নিরাপত্তা বাড়ানোর জন্য সেনাবাহিনীর কাছে আবেদন করেছে, কিন্তু সেনাপ্রধান তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে সেনাবাহিনী রাজনীতিতে জড়াবে না। শেখ হাসিনা যে সীমান্তে নেমেছে সেই এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিশেষ নিরাপত্তা দিচ্ছে এবং তারা নিশ্চিত করেছে কেউ যেন হাসিনার ক্ষতি না করতে পারে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী এই ঘটনা সম্পর্কে জানতে পেরে সীমান্তে গিয়েছিল, কিন্তু ভারতীয় বাহিনী তাদের ফিরে যেতে বলেছে এবং বলেছে এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। গোয়েন্দা সূত্র জানাচ্ছে, শেখ হাসিনা শুধু একা আসেনি, বরং তার সাথে আছে 50 জন বিশেষভাবে প্রশিক্ষিত সশস্ত্র বডিগার্ড যারা ভারতীয় সেনাবাহিনীর বিশেষ ইউনিট থেকে প্রশিক্ষণ নিয়েছে। এই বডিগার্ডরা হাসিনাকে যে কোনো মূল্যে রক্ষা করবে এবং প্রয়োজনে যে কাউকে গুলি করার নির্দেশ পেয়েছে। শেখ হাসিনা সীমান্তে একটি ছোট ঘাঁটি তৈরি করেছে এবং সেখান থেকে তিনি আওয়ামী লীগের নেতাদের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছে এবং নির্দেশনা দিচ্ছে। তিনি তার বিশ্বস্ত নেতাদের বলেছে, 16 ডিসেম্বর বিজয় দিবসে তারা যেন সশস্ত্র অভ্যুত্থান করে ইউনুস সরকারকে উৎখাত করে এবং তাকে ক্ষমতায় বসায়। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ভারত সব ধরনের সাহায্য দিচ্ছে। ইউনুস সরকার এখন আতঙ্কে আছে এবং তারা জরুরি সভা ডেকেছে, কিন্তু কোনো সমাধান খুঁজে পাচ্ছে না। বিদেশি কূটনীতিকরা বলছে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হতে পারে। আজ সকালে বাংলাদেশের রাজনীতিতে এক অবিশ্বাস্য এবং চমকপ্রদ ঘটনা ঘটেছে যা কেউ কল্পনাও করতে পারেনি। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান গোপনে লন্ডন থেকে বিশেষ ফ্লাইটে এসে সকাল 10টায় শেখ হাসিনার সাথে দেখা করেছে এবং তার সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চেয়েছে। এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে একটি বিশেষ স্থানে যেখানে শেখ হাসিনা অবস্থান করছে। তারেক রহমান হাসিনার সামনে গিয়ে হাতে ধরে বলেছে, আপু আমি ভুল করেছি, আমি বুঝতে পেরেছি আপনি ছাড়া বাংলাদেশ চলতে পারবে না এবং আমাদের দুই দলের লড়াই দেশের জন্য ক্ষতিকর। তারেক হাসিনাকে বলেছে, আমি এখন আপনার অধীনে কাজ করতে চাই এবং আপনি যা বলবো তাই করব। তিনি আরও বলেছে, জামাত ইসলামী আমাদের দুইজনের শত্রু এবং তাদের শেষ করতে আমরা একসাথে কাজ করব। শেখ হাসিনা প্রথমে তারেকের কথা শুনে হাসছিল এবং তাকে অনেকক্ষণ হাঁটু গেড়ে বসিয়ে রেখেছিল। তারপর তিনি তারেককে বলেছে, তুমি এতদিন আমার বিরুদ্ধে কত মিথ্যা কথা বলেছ, কত ষড়যন্ত্র করেছ এবং এখন এসে ক্ষমা চাইছ। তারেক কান্নাকাটি শুরু করে এবং হাসিনাকে বলে, আপু আমি সত্যিই ভুল করেছি এবং এখন বুঝতে পেরেছি। শেখ হাসিনা তারেককে উঠতে বলে এবং তাকে বলে, ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু শর্ত হলো তুমি আমার সব নির্দেশ মানবে এবং জনসমক্ষে স্বীকার করবে যে তুমি ভুল ছিলে। তারেক রাজি হয়ে যায় এবং বলে, আমি যা বলবে তাই করব। হাসিনা তারেককে বলে, তুমি এখন বাংলাদেশে ফিরে গিয়ে বিএনপি নেতাদের বোঝাও যে আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে কাজ করবে এবং জামাতকে শেষ করবে। হাসিনা তারেককে আরও বলে, আমি 16 ডিসেম্বর বাংলাদেশে ফিরব এবং তুমি আমাকে স্বাগত জানাবে এবং জনসমক্ষে আমার হাত ধরে দাঁড়াবে। তারেক সব মেনে নেয় এবং বলে, আপু আপনি যা বলবে আমি তাই করব। এই বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও উপস্থিত ছিল এবং তিনি দুইজনকে আশ্বস্ত করেছে ভারত তাদের সব ধরনের সাহায্য করবে। বৈঠক শেষে তারেক এবং হাসিনা একসাথে ছবি তোলে এবং করমর্দন করে। এই ছবি এখনও প্রকাশ করা হয়নি, কিন্তু শীঘ্রই প্রকাশ করা হবে, যা বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি করবে। তারেক বৈঠক শেষে বিমানে উঠে লন্ডন ফিরে যায় এবং তার দল থেকে বিবৃতি দেয় যে তিনি শেখ হাসিনার সাথে দেখা করেছে এবং দুই দল এখন জাতীয় স্বার্থে একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মধ্যরাতে চট্টগ্রামে এক ভয়াবহ এবং নৃশংস ঘটনা ঘটেছে যা শুনলে যে কারো গা শিউরে উঠবে। আওয়ামী লীগের একটি বিশেষ সশস্ত্র কমান্ডো দল জামাতে ইসলামীর 50 জন নেতা এবং কর্মীকে তাদের বাসা থেকে ধরে এনে চট্টগ্রাম সমুদ্র বন্দরে নিয়ে গিয়ে নৌকায় তুলে গভীর সমুদ্রে নিয়ে যায় এবং সেখানে তাদের হাত পা বেঁধে জীবন্ত অবস্থায় সমুদ্রে ফেলে দেয়। এই ভয়াবহ গণহত্যার পরিকল্পনা করা হয়েছিল অনেক আগে থেকে এবং শেখ হাসিনা নিজে এই অভিযানে সরাসরি
কার্যকরী নির্দেশ দিয়েছে। গতকাল রাত 12টার দিকে প্রায় 200 সশস্ত্র ক্যাডার চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গিয়ে জামাত নেতাদের বাসায় হামলা করে এবং তাদের পরিবারের সামনেই তাদের ধরে নিয়ে যায়। পরিবারের লোকেরা কান্নাকাটি করে এবং পুলিশে খবর দেয়, কিন্তু পুলিশ বলে তারা কিছু করতে পারবে না। ধরে নেওয়ার পর এই 50 জনকে বন্দরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে 3টি বড় নৌকায় তুলে গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হয়। সমুদ্রে গিয়ে তাদের হাত পা শক্ত করে বাঁধা হয় এবং তাদের মুখে কাপড় ঠেসে দেওয়া হয় যাতে তারা চিৎকার করতে না পারে। তারপর একে একে সবাইকে সমুদ্রে ফেলে দেওয়া হয়। তাদের চিৎকার এবং কান্নার শব্দ শুনে সমুদ্রও কাঁপছিল, কিন্তু কেউ তাদের বাঁচাতে আসেনি। এই নৃশংস হত্যাকাণ্ডের পর নৌকাগুলো ফিরে আসে এবং ক্যাডাররা চলে যায়। আজ সকালে জামাত নেতারা যখন বুঝতে পারে তাদের 50 জন নেতা এবং কর্মী নিখোঁজ, তখন তারা সর্বত্র খোঁজ করে, কিন্তু কাউকে পায় না। পুলিশে অভিযোগ করা হয়, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয় না। জামাত নেতারা এখন ভয়ে কাঁপছে এবং তারা বুঝতে পারছে আওয়ামী লীগ তাদের একে একে শেষ করে দিচ্ছে। মানবাধিকার সংগঠন এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তদন্ত দাবি করেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আওয়ামী লীগ নেতারা এই অভিযোগ অস্বীকার করছে এবং বলছে এটা জামাতের মিথ্যা অভিযোগ, কিন্তু স্থানীয়রা বলছে তারা নিজের চোখে দেখেছে কিভাবে জামাত নেতাদের ধরে নিয়ে যাওয়া হয়।